আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন গঠনে ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। চট্টগ্রামের স্বাস্থ্য খাত কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং কোন পথে চলছে? চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রতিনিয়ত কি কাজটুকু করে, তারা কোন কোন জায়গায় কাজ করে, কোন কোন বিষয়গুলোকে তারা খুব প্রাধান্য দেয়, এবং এক কথায় চট্টগ্রামের স্বাস্থ্য খাত এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করবো। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মানিত পরিচালক এবং বিভাগীয় প্রধান জনাব ডাক্তার শেখ ফজলে রাব্বি। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো আছি আল্লাহর রহমতে। আমরা একটা এই সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পর্কিত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে। এবং চট্টলা এক্সপ্রেসের এই আয়োজন নিশ্চয়ই আমাদের স্বাস্থ্য বিভাগের বর্তমান অবস্থান এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, চট্টগ্রামবাসীদের নিয়ে আমরা কি ভাবছি সেটা নিশ্চয়ই আমরা তুলে ধরতে পারব। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কিছু সরল প্রশ্ন নিয়ে আসতে চাই। স্বাস্থ্য পরিচালকের কার্যালয় চট্টগ্রাম বিভাগ কি কাজটুকু করে যায় প্রতিনিয়ত, এবং ডাক্তার শেখ ফজলে রাব্বি কি কাজে নিজেকে খুব ব্যস্ত রাখে? জনাব ডাক্তার শেখ ফজলে রাব্বি। চট্টগ্রাম বিভাগের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই কার্যালয়টি 11টি জেলা এবং 103টি উপজেলার ভিতরে আমাদের স্বাস্থ্যসেবার জন্য আমরা নিয়োজিত আছি। জনগণেরকে একটি ব্যয় সাশ্রয়ী, নিরাপদ, সময় উপযোগী এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। এই কার্যালয়টি মূলত আমাদের প্রাপ্ত যে জনবল, সে জনবলের সুষম বন্টন, আমাদের যে প্রাপ্ত যে বরাদ্দ, সে বরাদ্দর যথাযথ ব্যবহার এবং একটি বার্ষিক একটি কর্মপরিকল্পনা আমরা তৈরি করি। এই কর্মপরিকল্পনার মাধ্যমে এবং আমাদের একটা স্বচ্ছ কেনাকাটা একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনা দিয়ে আমরা আমাদের এই সেবা প্রতিষ্ঠানগুলোর জনগণের জন্য ব্যয় সাশ্রয়ী একটা সেবা আমরা নিশ্চিত করি। আমরা জনবলের সুষম বন্টন করি এবং জনগণকে কিভাবে আমরা আমাদের সেবায় নিয়োজিত করতে পারি সে বিষয়টা আমরা এই বিভাগের মাধ্যমে আমরা দেখি। আমাদের কর্মীদের যে তাদের বার্ষিক তাদের আমরা যে বিভিন্ন ধরনের তাদের যে কর্মপরিকল্পনা যেগুলো আছে সেগুলো সুষম বন্টন করছি আমরা, এবং তাদের বার্ষিক ক্রয় পরিকল্পনাগুলো আমরা বন্টন করছি। তাদের বার্ষিক এসিআরগুলো সেগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি। এর পাশাপাশি সরকার থেকে যে সমস্ত অর্পিত দায়িত্ব সেগুলো আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছি। কোনো ধরনের যদি আমাদের সেবা প্রতিষ্ঠানকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়, সেই অভিযোগগুলো নিষ্পত্তিও আমরা ব্যবস্থা করি। মূলত জনগণের সেবা নিশ্চিত করি, পাশাপাশি আমাদের যে জনবল আছে তাদের সুষম বন্টন করি এবং স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে যা কিছু প্রয়োজনীয় তার জন্য আমরা সচেষ্ট থাকি। চট্টগ্রামের স্বাস্থ্য খাত এবং কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছে? যেহেতু আপনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সাথে আছেন, চট্টগ্রামের আপনি সিভিল সার্জন কার্যালয়েও কাজ করেছেন, ভালো, ভালো জায়গায় আপনি কাজ করেছেন। আপনার মুখে একটু জানতে চাই চট্টগ্রামের স্বাস্থ্যসেবা এখন কোন জায়গায় আছে? তারপর আমরা অন্তর্বর্তীকালীন সরকারে তাদের কর্মপরিকল্পনা, তারা একটি বছর কি করেছে তা নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও আমাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে বড় বড় প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু আমাদের রাজধানীর বুকেই গড়ে উঠেছে। একথা অবিশ্বাস করা বা একথা না বলেও আমরা পারব না। পাশাপাশি চট্টগ্রামের জন্য আমাদের যে বিভিন্ন ধরনের পরিকল্পনা, চট্টগ্রাম মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই একইভাবে দেখেন চট্টগ্রামে কোভিডের সময় আপনারা দেখেছিলেন আমাদের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা, চট্টগ্রামের মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামের সমস্ত পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন,
বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও সংগঠন এবং আমাদের সরকার মিলে চট্টগ্রামে একটা সুরক্ষা আমরা তৈরি করতে পেরেছিলাম। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে বর্তমান সরকার আসার পরে আমরা আমাদের স্বাস্থ্যসেবা কীভাবে মানুষের মধ্যে পৌঁছানো যায় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে আমরা চট্টগ্রামে মেডিকেল কলেজ চত্বরে আমাদের ক্যান্সার ইনস্টিটিউট করতে চলেছি। আমরা এখানে একটি ডেন্টালি ইউনিট আমরা যেটা বর্তমানে চলমান আছে সেটা একটা ডেন্টাল মেডিকেল কলেজের মতো একটা ট্রিটমেন্ট করতে আমরা এইসব আমরা সকলে মোটামুটি জানা। বাট আমি একটু জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় এই লাস্ট ১ টি বছর ১৩-১৪ টি মাস পার করছে। আলাদা আমি কারণ আপনি তো সরকারি যেহেতু একটা সুসমন্বয় করেন এবং বরাদ্দকে বন্টন করেন, সার্ভিস টু সবকিছু মিলে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন নিয়ে একটু কথা বলতে। এই অন্তর্বর্তীকালীন সরকার মূলত কাজ করে যাচ্ছে আমাদের যে স্বাস্থ্য সেবাটুকু আছে, যে পর্যাপ্ত সম্পদ যেটাকে আমাদেরকে দেয়া হচ্ছে, সেই সম্পদটা যেন আমরা যথাযথ ব্যবহার করতে পারি, সেই বিষয়ে কিন্তু তারা আমাদেরকে বিশেষ নজরদারি করার জন্য বলছেন। আমাদের হাসপাতালগুলোতে অনেক যন্ত্রপাতি আছে, যেগুলো অনেক দিন ধরে অকেজো হয়ে পড়েছিল। এই সরকার আসার পরে এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এগুলো ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। আপনারা জানেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক দিন ধরে এমআরআই মেশিনটি নষ্ট ছিল, সিটি স্ক্যান মেশিনগুলো নষ্ট ছিল। এই একইভাবে আমাদের উপজেলা পর্যায় থেকে শুরু করে এই সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সমস্ত যন্ত্রপাতিগুলো আমরা মেরামত করে যন্ত্রপাতি আছে এগুলোকে দেখভাল বা ইনস্টল করার জন্য বা এগুলাকে সাপোর্ট গুলাকে কাজে লাগিয়ে যথোপযোগী জনবলের অভাবও ছিল হ্যাঁ, উপজেলা ভিত্তিক। একইভাবে এই জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের। আমরা চট্টগ্রামের যে ১১টি জেলা আছে, ইতিমধ্যে ৬টি জেলার জনবল নিয়োগ সম্পন্ন হয়েছে এবং বাকি ৫টি জেলার জনবল নিয়োগ প্রক্রিয়ায় আছে। বর্তমান সরকার একইভাবে জনবলের সংকট দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং পাশাপাশি যে বিদ্যমান যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো যেন কার্যকরভাবে আমাদের রুগী বান্ধব করে আমরা গড়ে তুলতে পারি, সে ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এখন বর্তমানে আপনি কি চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন? এবং রুগীদের জন্য বা এই যে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এখন আপনার পরিকল্পনা কি বা আপনি কোন পরিকল্পনায় বা সরকারের কোন পরিকল্পনা আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন? জনাব ডক্টর ফজলুল ধন্যবাদ। করিম। যেকোনো কর্মকাণ্ডের মূল যে শক্তি সেটা হচ্ছে কিন্তু জনবল। সেই লক্ষ্যে আপনারা জানেন আমাদের জনবলের অপ্রতুলতা আছে। আমি ইতিমধ্যেই বলেছি দীর্ঘদিন ধরে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ইতিমধ্যেই গত কিছুদিন আগেই প্রায় ৩২০০ ডাক্তারের নিয়োগ দেওয়া হয়েছে ৪৮তম বিসিএসের মাধ্যমে। একইভাবে প্রায় ৩৫০০ সিনিয়র স্টাফ নার্সকেও পদায়ন করা হয়েছে এবং আমি একটু আগেই বললাম বিভিন্ন জেলায় জেলায় আমাদের শূন্য পদগুলো পূরণ করার জন্য আমাদের বিভিন্নভাবে জনবল নিয়োগ করা হচ্ছে। একটা অংশ যেটা আমাদের জনবলের সংকট সেটা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের সরকারিভাবে যে ওষুধগুলো সরবরাহ করা হচ্ছে সেগুলো যেন জনগণের কাছে পায়, জনগণের প্রয়োজনীয় ওষুধগুলো যেন আমরা পেতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আমাদের যে বার্ষিক কেনাকাটা যেটা হয় সেটা যাতে দ্রুত সম্পন্ন করতে পারি সেজন্য আমরা কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছি এবং আমরা আশা করি এবছরের ডিসেম্বরের মধ্যেই আমাদের বৎসরের যাবতীয় কেনাকাটা আমাদের সম্পন্ন করতে পারব। পাশাপাশি আমরা আরও ব্যবস্থা নিয়েছি যে সমস্ত পরীক্ষাগুলো সরকারিভাবে সম্ভব বিনামূল্যে সেগুলো বিনামূল্যে এবং যেগুলো বেসরকারিভাবে করা যায় সে করা হয় তার একটা বড় অংশ কিন্তু আমরা সরকার নির্ধারিত মূল্য করে দিয়েছে। এটাও কিন্তু বর্তমান সরকারের একটা সাফল্য। উপজেলা থেকে সার্ভিস না পেয়ে কিন্তু সবাই এই যে ৩ কোটি প্রায় ৪ কোটি লোকের যে একটু আশা ভরসার স্থান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালমুখী হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি উপজেলাগুলোকে বা জেলার বিভিন্ন সিভিল সার্জন অফিসগুলোকে আপনি যদি সুন্দর মতো সাজাতে পারেন, সেই জায়গায় কিন্তু আমাদের মূল হাসপাতাল যেটা আমাদের একদম প্রাণকেন্দ্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপর চাপ কমবে। আর সে এখনো ৫০০-৮০০ বেডের হাসপাতাল আজকে ৩,০০০-৪,০০০ রোগী কিন্তু এটা সকলেই জানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে। আপনি তো চাইলে আপনি যেহেতু বিভাগের প্রধান এর আগেও তো কাজ করেছে বাট আমরা সুফল এরকম পাইনি। এখন আপনি নতুন এসছেন, চিটাগংয়ে অনেকদিন ধরে কাজ করছেন। যে উপজেলা ভিত্তিক যে সমস্যা হাসপাতাল, সরকারি হাসপাতাল, এই সমস্যাগুলাকে আপনি সমাধান করতে পারবেন কিনা? জনাব ডক্টর ফজলুল রাব্বি। ধন্যবাদ। আমাদের যে স্বাস্থ্যসেবার যে কাঠামো বর্তমানে আছে
প্রাথমিক যে স্বাস্থ্যসেবা বা প্রাথমিক যে লেভেল যেটা বলি, এটা আসলে আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে এবং পাশাপাশি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত। আমাদের ২য় পর্যায়ের সেবাটা আমরা বিভিন্ন জেলা হাসপাতালগুলিকে বোঝাই এবং ৩য় পর্যায়ের হাসপাতাল যেটা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন টারশিয়ারি লেভেলের হাসপাতাল। আমাদের বিদ্যমান যে সেবা কার্যক্রমে আমরা প্রতিটা যে ৫০ বেডের যে হাসপাতালগুলো আছে উপজেলা পর্যায়ে, কিছু ৩১ বেডের হাসপাতাল আছে এবং প্রতিটি হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা এই যে ধারণ ক্ষমতা ৫০-এর থেকেও অনেক বেশি এবং এর পাশাপাশি আমরা বলতে পারি যে আমাদের বহির্বিভাগেও প্রচুর রোগীর সমাগম হয়। তবে এক্ষেত্রে একটা কথা মনে করি আমরা, আমাদের কিছু রোগী আছে প্রয়োজনীয় রোগী, তারা সেবা নিতে আসে, আবার কিছু অপ্রয়োজনীয় কিছু রোগী আসে। এই যে একটা বার্ডেন, এটাও কিন্তু আমাদেরকে সামলাতে হয়। আরেকটা কথা যেটা আমরা বলছি যে আমাদের একটা যথাযথ রেফারেল সিস্টেম নাই। যে রোগীটা একজন উপজেলা পর্যায়ে সেবা পেতে পারে বা গ্রামেরই কমিউনিটি ক্লিনিক পর্যায়ে সেবা পেতে পারে, সেই রেফারেল সিস্টেম না থাকায় সরাসরি আমাদের জেলা হাসপাতাল বা বিভাগীয় হাসপাতালগুলোতে একটা অযাচিত আমাদের একটা ভিড় হচ্ছে এবং কিছু কিছু রোগী আছে জাস্ট আমাদেরকে তারা জাস্ট ওষুধ নিতে আসে। হাসপাতালে আসছি, একটু ঘুরে যাই, কিছু ওষুধ নিয়ে আসি। অপ্রয়োজনীয়ভাবে তারা একটা চাপ সৃষ্টি করে থাকে। এ কারণেও আমাদের কিন্তু একটা লোড পড়ে থাকে। চিকিৎসক সংকট তো আমাদের আছেই, আমরা বলছি। ইতিমধ্যে আমাদের চট্টগ্রামে প্রায় ২,০০০ এর মতো আমাদের চিকিৎসক সংকট আছে এই বিভাগে। আর আমি একটু আগেই বলছি, আমরা প্রায় ৩২০০ ডাক্তার সারা দেশে নিয়ে হচ্ছে, একটা অংশ আমরা এখানে পাবো। কিছু নার্সও আমরা এখানে পাবো। এই সংকটের জন্য আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। সরকারি হাসপাতালের ডাক্তাররা শুধু স্বাস্থ্যসেবা দিয়ে থাকে না। এর পাশাপাশি বিভিন্ন মেডিকেল বোর্ডে যেতে হয়, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ডিউটিতে যেতে হয়, খেলার মাঠে পর্যন্ত তাদেরকে ডিউটি করতে যেতে হয়। আবার অনেককে আমাদের বিভিন্ন কোর্টে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য যেতে হয়। সেই কারণে আমাদের এই জনবলের যে বিদ্যমান যে জনবল, তার সংকট তো আছেই, তারপর অতিরিক্ত কাজের এক বার্ডেন কথায় যেটা তারা আপনার বক্তব্যে যেটা উঠে এসছে সেটা হচ্ছে জনবল সংকট সমাধানটা এখন আপনার জন্য মূল চ্যালেঞ্জ। মূল এখন এই চ্যালেঞ্জটা আসলে কি সুরাহা করা যাবে কিনা? সমাধান করা যাবে কিনা? অব কারণ এটা দীর্ঘদিনের সমস্যা। এটা যদি আপনার মনে হয় না যে এত যদি সহজ হইতো তাহলে এই সংকটটা থাকতো না। এটা কি কঠিন হবে কিনা? নাকি আপনার জন্য আসলে পারবেন এটা ব্যাপারটা সমাধান করতে? যেটা WHO যে নীতিমালা আছে প্রতি ১,০০০ মানুষের জন্য ১০ জন ডাক্তার। সেখানে আমরা একজনেরও কম ডাক্তার এবং একজন ডাক্তারের সাথে ৩ জন সিস্টার। সেখানে আমাদের একজন ডাক্তারের সাথে একজন সিস্টারও নাই। তা আমরা মনে করি জনবল যা আছে বিদ্যমান জনবলের যদি আমরা যথোপযুক্ত সমন্বয় করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সংকট কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারব। এর না আপনি যে বলছেন ঠিক আছে, আপনি যা আছে তা দিয়ে সমন্বয় করে। এটা তো কিন্তু জনবল সংকট তো এটা তো বিশাল আকারের সমস্যা। এই সমস্যা সমাধান জি, আমি একটু আগেই বলছি। ইতিমধ্যে আমরা সারা দেশে প্রায় ১০,০০০ ডাক্তারের সংকট আছে। বর্তমান সরকার ইতিমধ্যেই ৩২০০ ডাক্তারের নিয়োগ দিয়েছে এবং ভবিষ্যতে আরও ৪,০০০ ডাক্তারের নিয়োগ হবে। এদিক থেকে আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি। একইভাবে প্রায় ৩০,০০০ ডাক্তারের সিস্টারের সংকট আছে আমাদের। ইতিমধ্যে আমরা জি, ৩,৫০০ আপনি এটা বলেছেন। তবে একটু আপনি যে জানতে চাচ্ছি যে কবে না এই গল্পটা আমরা ল্যা প্রায় দীর্ঘদিন ধরে আমরা শুনছি। আমরা সেই সময় সরকার থেকে বলেন এখনো শুনছি। বাট সমাধানটা কবে নাগাদ হইতে পারে এটা একটু আমি জানতে যেটা এত ইতিমধ্যে ধরেন গত ১ মাসের ব্যবধানে কিন্তু এইটা এতগুলো ডাক্তার এবং সিস্টার নিয়োগ হয়েছে এবং আমরা বলছি যে গত কয়েক মাসের ভিতরেই আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে আমরা বিভিন্ন জেলায়, জেলায় নিয়োগ চলতি বছরের বছরের মধ্যে আমরা একটা সহনীয় পর্যায়ে আমাদের চাহিদার ৫০ ভাগ ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারবো। হ্যাঁ, চলতি বছরের মধ্যে আশা করছি আমরা। এই যে উপজেলা ভিত্তিক যে হাসপাতালগুলো আছে, যেগুলো আপনার দায়িত্ব খুব বেশি, ইউনিয়ন পর্যায়ে বা কমিউনিটি ক্লিনিক পর্যায়ে, সেগুলোকে আরো শক্তিশালী বা আরো একটু মোটা-তাজা করানোর জন্য কি করছে এখন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়? একটা উপজেলা পর্যায়ে হাসপাতাল পরিচালনা করার জন্য আমাদের সরকারিভাবে একটা বরাদ্দ আসে। সেই বরাদ্দ থেকে কিন্তু আমাদের একটা বার্ষিক ক্রয় পরিকল্পনা হয়ে থাকে। এই ক্রয় পরিকল্পনার আ আলোকে আমরা কিন্তু আমাদের হাসপাতালে প্রয়োজনীয় ওষুধগুলো আমরা ক্রয় করার সুযোগ পাই। যদিও প্রক্রিয়াটা একটু দীর্ঘক্ষ দিন আমাদের সময় নেয়। কিন্তু আমরা চেষ্টা করছি যে এগুলো ৩ মাসের মধ্যে আমাদের শেষ করে ফেলার জন্য। এর পাশাপাশি আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন দাতা সংস্থা আছে, আমাদের উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে এবং জেলা পরিষদ আছে। বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা আছে, তাদের ভিতরে আমরা একটা কিন্তু সমন্বয়ের চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে ওই উপজেলার হাসপাতালগুলিকে আরও আমরা সংহত করার চেষ্টা করছি। আমরা আমাদের যে
হাসপাতালগুলোতে যে প্রয়োজনীয় ওষুধগুলো আছে আমরা চেষ্টা করছি আগে আমরা শহর থেকে বা জেলা পর্যায় থেকে বা আরও উচ্চ পর্যায় থেকে কেনাকাটাগুলো হতো। আমি যদি স্পেশালিটি জানতে চাই, কারণ একটি উপজেলার চিত্র মানে ১১টি জেলার সব উপজেলার চিত্র। আমি একটা উপজেলা দিয়ে আপনি একটু বলেন, এই উপজেলায় কি মূলত একটা উপজেলাকে আপনি কেন্দ্র করে বলেন কি সেবাটুকু দেওয়া হয় এবং কত রূপ নিয়ে কাজ করা হয়? কত ডায়াগনোসিস আছে আপনাদের? পরীক্ষার কেন্দ্র আছে, পরীক্ষার একটু আমি একটি উপজেলা মানে হাসপাতাল একটা উপজেলা দিয়ে একটা উপজেলা হাসপাতাল নিয়ে চিন্তা করি। আমরা ধরুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এরকম। এই হাসপাতালটিতে আমরা জরুরি বিভাগে ২৪ ঘন্টা আমরা সেবা দিয়ে যাচ্ছি। এখানে একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একটা টিম সার্বক্ষণিকভাবে রোটেশনে কাজ করে থাকে। এর পাশাপাশি আমরা আমাদের যে বহির্বিভাগ আছে সেখানে প্রতিদিন ৮টা থেকে ২:৩০ পর্যন্ত আমাদের রোগীদের বহির্বিভাগের সেবা দেওয়া হয় এবং একটা পর্যাপ্ত পরিমাণ ওষুধ আমরা এখন উম এই হাসপাতালগুলো থেকে আমরা দিতে পারছি। এর পাশাপাশি আমাদের একটা ল্যাবরেটরি সার্ভিস আছে। সেখানে ন্যূনতম মূল্যে সেখানে আমাদের মৌলিক যে পরীক্ষাগুলো সেগুলো রক্ত যদি বলেন। আমরা রক্তের যে আমরা সিবিসি পরীক্ষা করা হয়, তা ম্যালেরিয়া টেস্ট করা হচ্ছে, যক্ষ্মার টেস্টগুলো করা হচ্ছে, ডায়াবেটিস চেক করা হচ্ছে, বিভিন্ন ভিডিআরএল, কোলেস্টেরলের পরীক্ষা। মূলত মৌলিক যে পরীক্ষাগুলো সব কিন্তু এখন উপজেলায় হচ্ছে। পাশাপাশি ইসিজি করা হচ্ছে, ডিজিটাল এক্স-রে আছে এবং এই হাসপাতালটিতে আল্ট্রাসাউন্ডেরও সুযোগ আছে আমাদের। এর পাশাপাশি আমাদের একটা সুন্দর একটা ইপিআই কেন্দ্র আছে উপজেলা হাসপাতালগুলো এবং এই ইপিআই কেন্দ্রের মাধ্যমে পুরা উপজেলার ইপিআই কার্যক্রম আমাদের পরিচালিত হয় এবং আমরা জানেন যে আচ্ছা, এর পাশাপাশি আমাদের ইনডোর চালু আছে। ইনডোরে সার্বক্ষণিক রোগী সেবা দেওয়া হচ্ছে। এই যে হাটহাজারী হাসপাতালটি, যেটা একটি ৫০ বেডের হাসপাতাল, তারা কিন্তু ৩১ বেডের জনবল দিয়েই হাসপাতালটি চালাচ্ছে এবং সেখানে আমাদের প্রতিদিনই প্রায় শতাধিক ১০০-র কাছাকাছি রোগী ভর্তি থাকে। তার মানে আমরা বলতে চাই যে হাসপাতালের সেবা আছে বলেই তো মানুষ আমাদের এখানে সেবা নিচ্ছে। আমাদের যে বিদ্যমান যে জনবল এবং যে সীমিত যে সম্পদ আছে, এর যদি আমরা সর্বোচ্চ ব্যবহারটা নিশ্চিত করতে পারি, আমরা একটা মানসম্মত সেবা অবশ্যই আমরা এই উপজেলা পর্যায় থেকে আমরা দিতে পারব। আপনাদের এই উপজেলা হাসপাতালগুলো কি ধরনের কাজের উপর সার্জারি করা হয় বা ওটি বা এইসব আছে কিনা? আমাদের মানে সীমাবদ্ধতা কি? কতটুকু পর্যন্ত আপনারা এই আমাদের গুলোতে? চট্টগ্রামের আমি বললাম প্রায় ১০৩টি উপজেলা পর্যায়ের হাসপাতাল আছে এবং ১১টি জেলা পর্যায়ে আমাদের জেলা হাসপাতাল আছে। এই হাসপাতালগুলোতে যেখানে আমাদের আমরা চেষ্টা করছি ২৪ ঘন্টা ডেলিভারি নিশ্চিত করতে এবং এর পাশাপাশি আমরা প্রায় ৫২টি হাসপাতালে আমাদের কিন্তু পেয়ার আছে। পেয়ার বলছে একজন গাইনি কনসালটেন্ট সাথে অ্যানেসথেসিয়া কনসালটেন্ট। সেখানে আমাদের কিন্তু যে জটিল রোগী যেগুলো ডেলিভারির প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে আমাদের করা হচ্ছে। এর পাশাপাশি যে ছোট, ছোট যে সার্জারিগুলা হার্নিয়া, হাইড্রোসিল এবং অ্যাপেন্ডিসাইটিস এই বেশ কিছু হাসপাতালে এ ধরনের সুযোগও আমাদের বিদ্যমান আছে। আমরা চাচ্ছি আগামীতে আমাদের প্রতিটা উপজেলায় আমরা এই আ আ জরুরি পরিস্থিতি সেবার পাশাপাশি আমরা সিজারিয়ান সেকশনটা কিভাবে চালু করতে পারি। বা আমাদের ছোটখাটো যে সার্জারিগুলা যেগুলো করতে যাতে চিটাগাং মেডিকেল কলেজে না যাওয়া লাগে, সেগুলোর ব্যবস্থা আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আমরা যে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন আমাদের ২৪ ঘন্টা নিরাপদ ডেলিভারি, আমাদের প্রয়োজনীয় পরিস্থিতি সেবা এবং ছোটখাটো যে সার্জারিগুলা এগুলো যাতে উপজেলা পর্যায়ে আমরা করতে পারি, তাহলে আমাদের একটা বড় ধরনের চাপ মেডিকেল কলেজ থেকে কমে আসবে। সেক্ষেত্রে এই যে আপনারা যে পরিমাণ বিনামূল্যে ওষুধ সরবরাহ করে থাকেন, বিভিন্ন আ আপনাকে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে একেবারে জেলা পর্যায়ে, বিভাগীয় শহর থেকে বিভাগীয় পর্যায়ে পর্যন্ত যে পরিমাণ ওষুধ আপনারা বিনামূল্যে দিয়ে থাকেন, সেটা কি আপনি কি মনে হয় যে আসলে রোগীরা যে পরিমাণ রোগী আমাদের চিটাগং বিভাগে আছে, সন্তোষজনক মনে হচ্ছে কিনা? আসলে তো এটার এই বিনামূল্য ওষুধের পরিমাণ কি আরো বাড়ানো উচিত বলে মনে করেন না? আসলে আমাদের একটা কথা মাথায় রাখি, পৃথিবীর কোথাও এরকম বিনামূল্যে সেবা দেওয়ার কিন্তু সুযোগ নেই। তারপরেও বর্তমান সরকার বা আমাদের দেশে যে সেবা আছে ন্যূনতম একটা মূল্যে এখানে ন্যূনতম একটা টিকিটের বিনিময়ে আমরা সেবা দিয়ে থাকি এবং আমাদের যে পরিমাণ আমরা ওষুধ দিতে পারি সেটা আমরা হয়তো একটা রোগী আসলে আমরা ১ সপ্তাহের আমরা পুরা অ্যান্টিবায়োটিক দিতে পারি না। আমরা ৩ দিনের ওষুধ দিতে পারি। এর পরবর্তীতে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের উদ্যোগ আছে যে আগামীতে অন্তত অ্যান্টিবায়োটিকের কোর্সটা যাতে আমরা রোগীদের হাতে তুলে দিতে পারি। যেটা আমরা বললাম যদি যথাযথ রেফারেল সিস্টেম হয় এবং অপ্রয়োজনীয় রোগীগুলো যদি আমাদের হাসপাতালগুলোতে না ভিড় জমায়, তাহলে আমরা মনে করি একটা স্বাস্থ্যসম্মত এবং যতটুকু প্রয়োজন রোগীর ওষুধ আমরা নিশ্চিত করতে পারব। স্পেল ম্যাজিক। MAGIC
see magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। Spell magic. MAGIC, magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। আরেকটি বিশেষ আকারের সমালোচনা দেখা যায় যে উপজেলা হাসপাতাল বা অন্যান্য হাসপাতালগুলা যেগুলো সরকারি হাসপাতাল আছে, এই সরকারি হাসপাতালে এই যে পরিবেশ নিয়ে অনেক সমালোচনা চলে আসে এবং পরিচ্ছন্নতা নিয়ে অনেক, যে জায়গায় স্বাস্থ্য মানে একটু হাইজিন মেনটেন করে থাকতে হয় ডাক্তারদেরকে বা রুগীদেরকে, কারণ পরিবেশ থেকে যদি যাতে রোগটা আর না ছড়ায়, সেই জায়গায় আপনি সরকারি হাসপাতালগুলোর চিত্র দেখেন খুবই ব্যতিক্রম, যে পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। এই জায়গায় আপনার পরিবেশটা অন্যরকম, যেখানে রোগ জীবাণু ছড়ায়। এটা নিয়ে আপনাদের কাজ কি? আসলে আমি চট্টগ্রামে বিভাগীয় পরিচালক হয়ে আসার পরে আমরা মূলত ৩টা লক্ষ্য নিয়ে কাজ করছি আমি, এবং সেটা আমি আমার প্রত্যেকটা হাসপাতালের এই নির্দেশনা আমি পৌঁছে দিয়েছি। তার প্রথম নির্দেশনাটা হচ্ছে যে আমাদের উপস্থিতিটা নিশ্চিত করা। আমরা যথাসময়ে আসবো, যথাসময়ে আমরা হাসপাতাল ত্যাগ করব, এবং এর পরেরই নির্দেশনা হচ্ছে আমাদের হাসপাতালটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খুবই দরকার। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি একটু আগেই বলছি, আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, এগুলো আমাদের কিছুটা স্বল্পতা আছে, এবং আমরা যে আউটসোর্সিংয়ের মাধ্যমে যে জনবল নেই, সেখানেও কিছু আমাদের প্রতিবন্ধকতা আছে। তা আমরা চেষ্টা করে যাচ্ছি এই জায়গাটাতে কাজ করা। এর পাশাপাশি আমি একটু আগেই বলছি, আমাদের 30 বেড 31 বেডের হাসপাতালগুলো, 50 বেডের হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলোতে আমাদের রুগীর তুলনায় আমরা বেশি রুগী ভর্তি করছি আমাদের সিটের তুলনায়, এবং একটা রুগীর পাশে আমাদের দেশের একটা সামাজিক একটা প্রচলন আছে, একটা রুগী দেখতে অনেক আত্মীয়স্বজন চলে আসেন, এবং এগুলোও কিন্তু আমাদের হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে একটা আমাদের প্রতিবন্ধকতা বা একটা সমস্যার সৃষ্টি করে থাকে। যদি আমরা রোগীকে
রোগী যতগুলো রোগী ততগুলো যদি যতগুলো বেড ততগুলো যদি রোগী ভর্তি করতে পারতাম, যদি আমাদের এই ধরনের রোগীর আত্মীয়স্বজন, রোগীর অ্যাটেন্ডেন্টকে আমরা যদি সীমিত করতে পারতাম, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার চেহারা আমি মনে করি আরও ভালো হতো। আমি মনে করি আমাদের দিকে যে ছোট, ছোট যে প্রতিবন্ধকতা আছে সেগুলো যদি আমরা দূর করতে পারি, পাশাপাশি আমাদের মানুষও যদি একটু সচেতন হয় যে হাসপাতালটা আমরা চিকিৎসার জন্য, মানুষগুলো চিকিৎসা নিচ্ছে, আমরা বাড়ি বসে দোয়া করি তাদের জন্য, আমরা হাসপাতালে ভিড় না জমাই, তাহলে কিন্তু দেখবেন হাসপাতালের সার্বিক পরিবেশটা আরও সুন্দর হবে। আমরা কবে নাগাদ প্রতিটা উপজেলায় আমরা সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো? সামনে ভেতরে সব জায়গায়। আমরা আশাবাদী। আমরা মনে করি আগের সেই পরিস্থিতি নাই। এখন মানে এটা তো তেমন একটা কঠিন কাজ না। এটা তো আপনার একটু জনবল থাকলেই এই হচ্ছে। আমরা তো জনবলের যে বিষয়টা বললাম, এখন আমরা জনবলে অলরেডি আমাদের বিভিন্ন নিয়োগ চলছে এবং পাশাপাশি আমরা আমাদের যে সহযোগী বিভিন্ন সংস্থা আছে, আমরা বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ, আমরা পৌরসভা, সিটি কর্পোরেশন থেকেও আমরা কিন্তু এখন আচ্ছা, এই জায়গায় আমি আপনাকে একটু থামাই। যে এখন বর্তমানে প্রতিটা উপজেলা হাসপাতাল, আমি উপজেলা হাসপাতাল নিয়ে বলি বা ইউনিয়ন পরিষদ, ইউনিয়নেরটা রাখি আর একটু উপজেলা হাসপাতাল নিয়ে বলি। প্রতিটা উপজেলা হাসপাতালে কি এখন পরিচ্ছন্নতা কর্মী এখন নেই আপনাদের? আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের এখন কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং আমাদের আউটসোর্সিং এ আপনাদের সরকারি আমাদের নিজের কিছু আছে। কিন্তু এটা আমরা মনে করি না পর্যাপ্ত। আমরা একটা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী থাকার দরকার, সেই পরিমাণ পদ সৃষ্টি এখনো করা হয় নাই এবং এর কারণে আমাদের কিন্তু একটা এই জায়গায় আপনি কি মনে করছেন, আপনি একজন ডাক্তারও বটে, আপনি মনে করছেন না যে পরিচ্ছন্নতা না থাকার কারণে রোগ জীবাণু আরেকটু ছড়াতে পারে? এই ধরনের এটা হুমকি মনে করছেন কিনা? অবশ্যই এবং পাশাপাশি আপনার যেহেতু সরকারিভাবে তো স্টাফ আছেই পরিচ্ছন্নতা কর্মী, সংকট থাকুক বাট আছে এবং আউটসোর্সিং এর মাধ্যমে আপনারা সেই সংকটটাকে মোকাবেলা করছেন। আপনার যদি আপনার কি মনে হয় না যে এগুলো আছে আপনার ঘরের মধ্যে, তাদেরকে কাজে লাগালে হাসপাতালটাকে আসলে পরিষ্কার রাখা যায়? আমি মনে করি যে হাসপাতালগুলো বর্তমান যে চালচিত্র আমরা দেখছি, যেকোনো সময় থেকে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা আগের থেকেও কিন্তু সহনীয় এটা আপনি এই বিভাগীয় প্রধান হিসেবে মনিটরিং করেন? অবশ্যই আমরা মনিটরিং করি এবং আমরা বিভিন্ন হাসপাতালে নিজেরা ব্যক্তিগতভাবে আমি যাচ্ছি এবং আমার সিভিল সার্জন সহ সবাইকে নির্দেশনা আছে, হাসপাতাল ভিজিটের একটি অন্যতম অনুষঙ্গ যেন হয় বাথরুম পরিদর্শন এবং আমরা এই বাথরুমগুলো পরিদর্শন করি এবং মাঝে, মাঝে আমরা বলে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, তাদের বাথরুমগুলো ছবি পাঠানোর জন্য। আমাদের নিয়মিত মনিটরিং হচ্ছে এবং আমরা মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের যেকোনো সময় থেকে এখন আমরা একটা সহনীয় পর্যায়ে আছি। ইমার্জেন্সি যে শাখাগুলো আছে প্রতিটা হাসপাতালে, সেগুলো নিয়ে আপনারা ভালো করে মনিটরিং করেন কিনা? আসলে কথা কিন্তু ওই জায়গা থেকে চলে আসে। মানে কোনো রোগীকে তেমন একটা না দেখে আমার এই জায়গায় সার্ভিস দেওয়া যায়, কিন্তু আমি পাঠিয়ে দিলাম একটু কষ্টের জন্য পাঠিয়ে দিলাম আমি আ বিভাগীয় শহরে বা বিভাগীয় সিভিল সার্জন কার্যালয়ে। এটা নিয়ে আপনারা কাজ করছেন কিনা? এই বিশেষ করে ইমার্জেন্সি সেবা নিয়ে আপনাদের মনিটরিং আছে কিনা? অবশ্যই। ধন্যবাদ। কেন রুগীটা মানে এই রুগীটা কেন অন্যত্র গেল সেটার জন্য কোনো জবাবদিহি আছে কিনা? অবশ্যই। আমাদের একটি হাসপাতাল কিভাবে পরিচালিত হচ্ছে, হাসপাতালের সেবার মান কেমন, তার একটা আয়না হচ্ছে ইমার্জেন্সি, রাইট। জরুরি বিভাগ। এই জরুরি বিভাগে আসার পরে আমরা ওই হাসপাতালের সেবা সম্পর্কে কিন্তু আমরা একটা সম্যক ধারণা নিতে পারি। যেখানে জরুরি বিভাগে যখনই কোনো রোগী আসে, সেটা রোগী হয় প্রাথমিক সেবাটা আগে তারা নিবে। নেয়ার পরে যদি ভর্তির প্রয়োজন হয়, সে আমাদের হাসপাতালগুলোতে ভর্তি হয়। যদি রেফারের প্রয়োজন হয়, সেটা আমরা যথাযথ চিকিৎসা দিয়ে সেটা উচ্চ পর্যায়ের হাসপাতালগুলোতে রেফার করি এবং এই হাসপাতালগুলোতে জরুরি সেবা নিশ্চিত করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু ব্যবস্থা রেখেছি। কী ধরনের ব্যবস্থা? একটা জরুরি রোগী আসলে অক্সিজেনের প্রয়োজন হতে পারে। আমরা অক্সিজেন সরবরাহ সেখানে নিশ্চিত করেছি। একটা শাখার মেশিন এটা নিশ্চিত করেছি। একটা নেবুলাইজার মেশিন আমরা নিশ্চিত করেছি এবং একটি সেখানে যাতে আমাদের স্টেরিলাইজার লাগে যন্ত্রপাতি, সেগুলো আমরা নিশ্চিত করেছি। দ্রুত একটু ডায়াবেটিস মাপার ব্যবস্থা রেখেছি এবং আমাদের একটা ইসিজি মেশিন প্রতিটা উপজেলা হাসপাতালের ইমার্জেন্সিতে গেলে আপনারা এটা পাবেন। এর পরবর্তীতে আমরা কোন রোগীগুলো আমরা এখানে সেবা পেতে পারে, কোন রোগীটা রেফার হবে, এটা ট্রায়াজ সিস্টেম যেটা বলি। যে রোগীটা খুবই জরুরি লাল, যেটা মধ্যম সেটা হলুদ, যেটা অত জরুরি না সেটা সবুজ। এইভাবে আমরা চিন্তা করে রোগীগুলো কিন্তু সেবা দিচ্ছি এবং একটা ধারণা অনেকেরই আছে, বলে আপনি যেটা উল্লেখ করেছেন যে বিনা প্রয়োজনে অনেক সময় রোগী রেফার হচ্ছে কিনা, এটা মনিটর করা হচ্ছে কিনা। আমরা
একটা উপজেলা মানে এসে কোনো জবাবদিহি আছে কিনা যে কেন অবশ্যই জবাব দিয়ে কাটানো হলো এটার ব্যাগটা আপনারা জানতে চান? জানি না কোনো আমাদের যে রুগীটা এখানে সেবা পাওয়ার যোগ্য আমরা বিনা কারণে কোনো রুগী রেফার করি না। এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং আমরা বিশ্বাস করি। আমরা মাঝে, মাঝে জেলা হাসপাতালগুলোতে খোঁজ নেই যে এই হাসপাতাল থেকে কতগুলো রোগী রেফার হয়েছে এবং সেগুলো এই রেফারটা জরুরি ছিল কিনা। আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কোনো নেতিবাচক জবাব পাই নাই, ২-১টা ব্যতিক্রম ছাড়া। এবং উপজেলা পর্যায়ে কিছুটা চাপ থাকে। আপনারা জানেন আমাদের চিকিৎসকরা কোনো ধরনের নিরাপত্তা ছাড়া কাজ করে যাচ্ছে। হাসপাতালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাথে, সাথে আমাদেরকে সেভ করার জন্য কোনো ধরনের ব্যবস্থা নাই। আমাদের একটা বেশ অংশ নারী চিকিৎসক, তাদেরকেও আমরা নিরাপত্তা সেভাবে আমাদের আইনশৃঙ্খলা যে ও আছে, কোনো পুলিশ ফাঁড়ির ব্যবস্থা নাই উপজেলা পর্যায় পর্যন্ত। সেই নিরাপত্তার সবকিছু মাথায় রেখে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। কিছু রোগী হয়তো এই ধরনের নিরাপত্তাজনিত এর কারণে নিশ্চয়তা না থাকার কারণে হয়তো রোগী রেফার হয়। কিন্তু আমরা মনে করি অধিকাংশ রোগী তাদের সেবা বঞ্চিত করে আমরা রেফার করি না। জি, এই যে একটা নিরাপত্তাহীনতা একটু ভুগছে বা ডাক্তারদেরকে উপযুক্ত সম্মানটুকু খুব কম দেওয়া হচ্ছে, সেসব ব্যাপার নিয়ে আপনারা চিন্তা-ভাবনা করছেন কিনা? শুধু কি আপনারা রোগী সংকট, নার্স সংকট এগুলার জনবল সংকটের পাশাপাশি তাদের ফেসিলিটি নিয়েও কি কাজ করা হয়? ইতিমধ্যে কিন্তু আমরা জানেন আমাদের মন্ত্রণালয় থেকে রোগীদের সুরক্ষা এবং পাশাপাশি আমাদের চিকিৎসা কর্মী যারা তাদের সুরক্ষার জন্য কিন্তু আইনের আইন তৈরি হচ্ছে এবং এগুলো এখন চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। আমরা মনে করি এগুলো যখন কার্যকর হবে আমরা একটা পৃথিবীতে যে ধরনের স্বাস্থ্যসেবা আছে সেই ধরনের স্বাস্থ্যসেবার কাছাকাছি অন্তত আমরা যেতে পারবো এবং আমাদের চিকিৎসক সহ রোগীদের বান্ধব হতে পারবো আমরা, আমাদের চিকিৎসক বান্ধব এই যে হতে পারবো। আজকে আমাদের অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সরকারি সেবাগুলোকে দোরগোড়ায় জানান দেওয়া, পৌঁছে দেওয়ার জন্য আপনারা কি কাজ করেন সেটা জানান দেওয়া এক কথায়। তো আমি যেকোনো একটা উপজেলা হাসপাতালে গেলাম বা যেকোনো একজন হাসপাতালে গেলেও এই যে হাসপাতালে আমরা কি সার্ভিস পাইতে পারি, এটার কোনো চার্ট সেটার কোনো আমরা তো জানি না। সেটা জানানোর জন্য আপনি কি করতেন? আমাদের একটা সিটিজেন চার্টার আছে। প্রত্যেক হাসপাতালের দৃশ্যমান জায়গায় এই সিটিজেন চার্টারগুলো কিন্তু লাগানো আছে এবং আমরা কি, কি সেবা দিচ্ছি, আমাদের এখানে জনবল কি আছে, কারা আছে, এগুলো কিন্তু সবই এখন দেয়া হচ্ছে। একটা ল্যাবের সামনে ল্যাবরেটরিতে পরীক্ষাগুলো ফি কত, সেগুলো টানিয়ে দেয়া হচ্ছে। যে আমাদের যেখানে রান্নাঘর কু কু যেটাকে কুকশেড বলি, কুকশেডের সামনে আমাদের কি পথ্যগুলো আছে, সেগুলো টানিয়ে দেয়া হচ্ছে। আমাদের জবাবদিহিতা কিন্তু এখন অনেক বেশি এবং প্রত্যেক হেলথ কমপ্লেক্সে একটা নাম্বার দেয়া আছে। যে নাম্বারে আমরা এসএমএস করে আমাদের বিরুদ্ধে কোনো যে অভিযোগ থাকে সেটা সরাসরি আমাদের অধিদপ্তরে চলে যায় এবং সেগুলো কিন্তু মূল্যায়ন করা হয়। একটা সুন্দর ডিজিটাল সিস্টেম কিন্তু আমাদের এখন বাংলাদেশের স্বাস্থ্যসেবায় চলে আসছে। আমরা ডিজিটাল হাজিরা দিচ্ছি, আমাদের এমসিসিউডি মৃত রোগীদেরগুলো আমরা এন্ট্রি দিচ্ছি, আমাদের ওয়ার্ডে যে ভর্তিগুলো রোগী হচ্ছে তাদের অনলাইনে আমরা এন্ট্রি দিচ্ছি, আমাদের স্বাস্থ্য বাতায়ন আছে। আমরা মনে করি আমরা ডিজিটাল পদ্ধতিও কিন্তু স্বাস্থ্যসেবা অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই জায়গায় যে ইমার্জেন্সি সেবা নিয়ে যেহেতু কথা বলছি আমরা, ইমার্জেন্সির মধ্যে আরো কয়েকটা পার্ট আছে যেমন কি আপনি আইসিইউ সেবা বলেন, অ্যাম্বুলেন্স সেবা বলেন, এগুলা নিয়ে আপনারা কাজ করছেন কিনা আসলে? এই যে আসলে উপজেলা পর্যায়ে তো আসলে আইসিইউ সেটআপ করা সম্ভব না। আমরা উপজেলা ছাড়াও যে আমাদের জেলা হাসপাতালগুলোতে আমাদের এই পর্যন্ত আমাদের চট্টগ্রামের প্রায় সরকারি হাসপাতালগুলোতে ১৭১টিতে আইসিইউ বেড আমাদের আছে এবং আমরা জেলা পর্যায়ের হাসপাতালগুলিতে আমরা অন্তত ডায়ালাইসিসের চিন্তাভাবনা করছি। সেবা চালু করার জন্য আমরা সিসিউটা চালু করা যায় কিনা এগুলো চিন্তাভাবনা আমাদের আছে। আর উপজেলা পর্যায়ে আমাদের যে মৌলিক যে সেবাগুলো আমরা কিন্তু ইতিমধ্যেই সেন্ট্রাল অক্সিজেন লাইনগুলো আমরা চালু করছি। আমাদের যে জরুরি যে ছোটোখাটো যে অপারেশন, জরুরি পরিস্থিত সেবা যেগুলো এখন মানুষের মৌলিক চাওয়া সেটা কিন্তু পূরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি নিয়ে যদি একটা কিছু বলতেন এবং সেটা কতটুকু চ্যালেঞ্জিং নিয়ে কাজ করা হয় এবং সেটা কি আপনার প্রত্যন্ত জায়গায় কিভাবে আপনারা পৌঁছান এই টিকাদান কর্মসূচির আওতায় যাতে বিভাগের প্রতিটা জনগণ যুক্ত থাকে সেটার জন্য আপনারা কি জনসচেতনতামূলক কাজ করেন কিনা? আপনারা সবাই অবগত আছেন যে ১৯৭৯ সালের ৭ই এপ্রিল আমাদের বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটা উজ্জ্বলতম দিন। এই দেশে আমাদের এই তারিখে ইপিআই কার্যক্রম চালু হয় এবং এই ইপিআই কার্যক্রম শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে একটা সমাদৃত কর্মসূচি হিসেবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের এই কার্যক্রম এটা সমাদৃত
এবং আমাদের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের যাতে টিকা পৌঁছে যায়, আমাদের যে আউটরিচ সেন্টারগুলো বলি আমরা, সেখানে আমাদের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে এবং আমাদের প্রতি বছর লক্ষ লক্ষ বাচ্চাকে আমরা টিকার আওতায় এনে তা আল্লাহর রহমতে তাদেরকে তাদের বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে আমরা রক্ষা করতে পেরেছি এবং আমাদের টিকাদানের কভারেজ 90% ওপরে। সেক্ষেত্রে আমরা বলি যে টিকাদান কার্যক্রমে আমরা যথেষ্ট সফল এবং এটা ঈর্ষণীয় এবং এই কারণে কিন্তু আমরা কোভিডের মতো একটা মহামারীতে যে টিকাদান কার্যক্রম ছিল নির্বিঘ্নে আমরা কিন্তু এটা পরিচালনা করতে পেরেছি। আমাদের বর্তমানে আরও একটা যুগান্তকারী কার্যক্রম আপনারা অবগত আছেন, টাইফয়েড ভ্যাকসিনের যে টিকাদান কার্যক্রম, সেটা গত 12 তারিখে খুব আড়ম্বরপূর্ণভাবে আমরা শুরু করতে পেরেছি এবং এই কার্যক্রমে 5 কোটি বাচ্চাকে আমরা এই টিকার আওতায় নিয়ে আসবে ইনশাল্লাহ, যেটা সারা বিশ্বে একটা বিরল ঘটনা আমরা মনে করছি। চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে এই টিকাদান কার্যক্রমে আমরা যে রেজিস্ট্রেশন যেটা করতে চেয়েছিলাম, অনলাইন রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে, সেইখানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখা গেছে অনেকে জন্ম নিবন্ধন না থাকায় আমরা সেইভাবে অনলাইনে আমরা তাদের নিবন্ধনটা করতে পারি নাই। কিন্তু আমরা যাতে কোনো বাচ্চা যাতে টিকা থেকে বঞ্চিত না হয়, সেক্ষেত্রে আমরা আরও বিকল্প ম্যানুয়াল চট্টগ্রাম বিভাগের কথা জানতে চাই, কত আসলে টিকা যে এখন টাইফয়েডের জন্য কত এখন আছে বাচ্চার পরিমাণ? বা আমরা চট্টগ্রাম বিভাগে আমাদের টার্গেট 97 লক্ষের কিছু উপরে এবং এই টার্গেট 1 কোটির কাছে, প্রায় 1 কোটির কাছাকাছি এবং আমরা এটা রেজিস্ট্রেশন যেটা আমরা বলছিলাম জন্ম নিবন্ধনদের রেজিস্ট্রেশন কিন্তু আমরা 60%। আপনার দপ্তরে এই ব্যাপারে কি কাজ করছে এখন? এই যে আমাদের এই টিকাদান কার্যক্রম না, বিভিন্ন অর্গান তো কাজ টিকাদান থেকে শুরু করে কাজ করছে এই বিভাগের হ্যাঁ। সমস্ত জায়গায় সমস্ত টিকাদান কার্যক্রমগুলো আমরা মনিটরিং করছি। মনিটরিং করে কোথায় রেজিস্ট্রেশন কম হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি কিভাবে এটা কোঅর্ডিনেশন করা যায়। আমাদের বিভাগীয় একটা কোঅর্ডিনেশন কমিটি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ে, যেখানে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার এখানে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিভাগের ডিআইজি মহোদয় সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা বিভাগীয় পর্যায়ে তারা এটা আমাদেরকে পরিচালনা করছি। আমরা এখান থেকে আমরা জেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে, উপজেলা পর্যায়গুলো যে কমিটি আছে, সেগুলো আমরা মনিটর করছি। পাশাপাশি ঢাকার সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের লজিস্টিকের কোনো সরবরাহ সমস্যা থাকলে সেগুলো দ্রুত আমরা সেগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি। মোট কথা যাতে টিকাদান কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়, মানুষকে উদ্বুদ্ধ করা থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যায়ে টিকা পৌঁছানো, পুরো কাজটাই আমরা মনিটর করছি। কিছু রোগ নিয়ে খুব মহামারী অবস্থা আছে, যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং মৌসুমি কিছু রোগ আমরা প্রতিরোধ দেখতে পাই। এই মৌসুমি রোগ প্রতিরোধ, পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলো সব রোগ প্রতিরোধে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় কি করছে এখন বর্তমানে? ধন্যবাদ। বর্তমানে যে চট্টগ্রাম কেন সারা দেশে আমরা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং রিসেন্ট কিন্তু আমাদের নিপা ভাইরাস নিয়েও কথা হচ্ছে। আমাদের স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ে আমরা এই প্রতিরোধমূলক বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করি। যে কথাটি আমরা বলছিলাম, আমাদের যে বিস্তৃত নেটওয়ার্ক আছে, আমাদের জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, এই নেটওয়ার্কের একদম উপরে আমরা বসে আছি বিভাগীয় পর্যায়ে এবং সেখান থেকে আমাদের নিয়মিত আমাদের প্রত্যেক তৃণমূল পর্যায় থেকে আমাদের এই রিপোর্টগুলো আসছে, কতগুলো ডেঙ্গু হচ্ছে, কোন জায়গাগুলোতে ডেঙ্গু বেশি হচ্ছে, কোন জায়গাগুলোতে আমাদের চিকুনগুনিয়া বা অন্যান্য ভাইরাল ফ্লু যে প্রাদুর্ভাব বা যে কোনো কোথাও ডায়রিয়ার প্রকোপ হচ্ছে, সবগুলো প্রতিদিনই কিন্তু আমাদের এখানে রিপোর্ট চলে আসে। এই রিপোর্টগুলো কিন্তু আমরা এগুলো নিজেদের মধ্যে বসে কোন জায়গাগুলো কাজ করতে হবে, রিপোর্টগুলো উপরে আমরা আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে আমরা এগুলো প্রেরণ করি এবং সেখানেও আমরা নিয়মিত যোগাযোগ রাখি। মোট কথা যে কোনো প্রাদুর্ভাব, যে কোনো এপিডেমিক বলে, যে সব কিছুকেই আমরা বিভাগের কাজটা আমরাই দেখাশোনা করি এবং সেটা প্রচারণা থেকে শুরু করে, লিফলেট বিতরণ থেকে শুরু করে, আমাদের বিভিন্ন মিডিয়ায় কথা বলা, সবগুলোই কিন্তু বিভাগীয় কার্যালয় তাদের দায়িত্ব হিসেবে তারা কিন্তু এটা পালন করছে। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালের এখন পরিবেশ কীরকম আছে? তাদেরকে নিয়ে যে সমালোচনা আমরা শুনতে পাই প্রতিনিয়ত, যে অতিরিক্ত অর্থ আদায় করা থেকে শুরু করে সবকিছু নিয়ে, আর যদি আপনি কতটা দেখভালও করেন, কতটা মনিটরিং করেন এবং মনিটরিংয়ের প্রক্রিয়াটাও যদি একটু জানাতেন। আমাদের বিপুল জনগোষ্ঠী, প্রায় 18 কোটি জনগণ, আমাদের সরকারি যে স্বাস্থ্যসেবা, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের একার পক্ষে আসলে এই বিপুল জনগোষ্ঠীর সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এই কারণেই সরকারি খাতের পাশাপাশি আমাদের বেসরকারি খাতেও অনেকগুলো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং সরকারের এটা একটা দায়িত্ব
যে সরকারি হাসপাতালগুলো পরিচালনার পাশাপাশি বেসরকারি যে হাসপাতালগুলো তাদের অনুমোদন, তাদের প্রতি বছর যে তাদেরকে রিনিউ করা, এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে বিভাগীয় পর্যায়ে আমরা বিভাগীয় শহরেরগুলো আমরা দেখি এবং জেলা পর্যায়ে আমাদের সিভিল সার্জন মহোদয়ের এটা একটা রুটিন দায়িত্ব। আমরা তাদের যখন না প্রথম যখন আমরা এদের অনুমোদন দিই, আবার এর পাশাপাশি প্রতি বছর যখন নবায়ন করা হয়, এর জন্য নির্দিষ্ট কিছু চেকলিস্ট আছে, কিছু পরীক্ষা-নিরীক্ষা বা কিছু আমাদের অনুসন্ধান করতে হয়। সেক্ষেত্রে প্রথমে আবেদন করার পরে সেটা অনলাইনে এখন আবেদন করতে হয়। আবেদনটা দেখার পরে আমাদের অধিদপ্তর থেকে এটা ইন্সপেকশন করার জন্য আমাদের নির্দেশনা দেয়। আমরা ইন্সপেকশন করে যদি আমরা সবকিছু ঠিকঠাক পাই, তখন আমরা উপরে আবার আমাদের মতামত জানিয়ে দেওয়ার পরে তারা অনুমোদন পায়। এটা আবার ১ বছর পর আবার এটা রিভিউ করে যদি তাদের সেবার মান আমরা যেটা চাচ্ছি সেটা যে একটা প্রেসক্রাইবড একটা আমাদের ফর্ম আছে, এই ফর্মের মাধ্যমে আমরা আমাদের মতামত আবার জানিয়ে দেই। এটা একটা বিষয়। এর পাশাপাশি আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে আমরা মাঝে পরিদর্শন করি। আমাদের একটা রুটিন একটা দায়িত্ব আছে আমাদের যে এই হাসপাতালগুলো যার অধিক্ষেত্রে আমি যেমন বিভাগীয় পর্যায়ের যে অধিক্ষেত্রগুলো আছে, সিভিল সার্জনের তার অধীনে যেগুলো আছে তার প্রতিনিধি হিসেবে উপজেলা পর্যায়ে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারাও কিন্তু নিয়মিত পরিদর্শন করেন। তবে একথা সত্যি যে আমাদের যে জনবল, এক্ষেত্রেও জনবল একটা প্রশ্ন আসে যে এই মনিটরিংটা হয়তো আমাদের যথাযথভাবে এবং যথা নিয়মে সময় অনুযায়ী আমরা অনেক সময় করতে পারি না। তারপরেও আমাদের যেহেতু এইগুলো আমরা অনুমোদন বলেন, আমাদেরকে নবায়ন বলেন, আমাদের তার আগে অবশ্যই ভিজিট করতে হয়। আর আমরা মাঝে যাই, যেয়ে তাদের কার্যক্রম দেখি এবং কখনো যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় সেটা তো আমরা কমিটি করে দিয়ে আবার নিবিড় আর একটা তদন্ত আমরা ব্যবস্থা করে থাকি। তবে যেটা আমি একটু আগেই বলছি, আমাদের জনবল এর ঘাটতির কারণে সামর্থ্য থাকা বা সামর্থ্যের কিছু ঘাটতি থাকার কারণে আমরা হয়তো সেইভাবে মনিটরটা করতে পারি না। এর পরবর্তীতে বলা হচ্ছে যে কোনো ক্লিনিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমাদের দক্ষ চিকিৎসক, দক্ষ নার্সের যেটা অভাব বা তাদের আমরা দেখতে পাচ্ছি না। সে জায়গাগুলো মনিটরিং করে আমরা অনেক সময় আমরা যেগুলো দায়ী ক্লিনিকগুলো অনেক সময় আমরা বন্ধ করে দিচ্ছি। এবং আরেকটা জিনিস আপনাদের ধারণা আছে যে আমাদের কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। আমরা যেই কোনো ক্লিনিক বন্ধ করা বা কোনো ক্লিনিকে জরিমানা করা, এগুলো আমাদের পক্ষে করা হয় না। এজন্য মোবাইল কোর্টগুলোতে অবশ্যই ম্যাজিস্ট্রেটকে নিতে হয়। এই সবাইকে নিয়ে সমন্বয় করে আমরা হয়তো অনেক সময় আমরা খুব ঘন পরীক্ষা আমরা পরিদর্শন করতে পারি না। আর ক্লিনিকগুলোতে যে বলা হয়েছে যে অতিরিক্ত মূল্য নিচ্ছে রোগীদের কাছ থেকে, অতিরিক্ত তারা বিভিন্নভাবে তাদের ফি আদায় করছে। এই বিষয়গুলো আসলে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিন্তু নির্দিষ্ট ফি এখন আমরা নির্ধারণ করতে পারি নাই। আমাদের এই ব্যাপারে এই ধরনের কোনো চলছে। আপনার একটা পরিকল্পনা আছে নাকি? ইতিমধ্যে আমরা পরীক্ষা দেয় আমরা একটা নির্দিষ্ট করে দিয়েছি যে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষার ফি ইতিমধ্যে নির্ধারণ করে দিয়েছি এবং এই বিষয়গুলো আসলে অনেকটাই আপেক্ষিক হয়ে গিয়েছে যে একটা অন্তত সিটি স্ক্যান, এমআরআই এর মতো বড় পরীক্ষাগুলো না করলেও তাছাড়াও আরো অনেকগুলা পরীক্ষা আছে যেগুলো কিন্তু আরো প্রায় ৩০টার মতো পরীক্ষার ফি আমরা নির্ধারণ করে দিয়েছি। হ্যাঁ, এগুলো সর্বোচ্চ মূল্য যেটা আমরা নির্ধারণ করে দিয়েছি। এই যে চিকুনগুনিয়ার একটা প্রাদুর্ভাব চলছে, এখানেও কিন্তু আমরা একটা সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছি। এবং কি সিবিসি টেস্ট প্রতিটা হাসপাতালে একটা নির্ধারণ করা আছে। সেটার বাইরে একটা টাকাও বেশি নিতে পারে না। সেরকম করে প্রতিটা প্রায় বড় পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা আছে, বাকি যেসব পরীক্ষা সেগুলো কি নির্ধারণ করা যায়? যা আমরা পরিকল্পনা চলছে ইতিমধ্যে আরও আপনারা হয়তো দেখছেন আমাদের বিভিন্ন প্রায় ২৫টার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় কি, এগুলো টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের রিয়েজেন্ট পাওয়া যায়। রিয়েজেন্টগুলো এক দেশের মূল্য এক রকম। সেই কারণেও আমাদের একটা মূল্য নির্ধারণ করতে যে সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু সরকারের পরিকল্পনায় আছে। এই পরিকল্পনা নিয়ে আছে কিনা কাজ করছেন আপনারা? জি, আমরা কাজ করছি। আমরা একটু ডাক্তার বা নার্সদের বা যারা স্বাস্থ্যসেবার সাথে যুক্ত আছে তাদের আচরণ নিয়ে অনেক প্রশ্ন চলে আসে। সেই জায়গায় আপনি এগুলো মনিটরিং করেন কিনা? যাতে তাদের একটু নমনীয় ভাব থাকে বা রুগীদের বা রুগীর স্বজনদের সাথে একটু ভালো আচরণ করে। এগুলা মানে এইসবগুলো আপনি দেখভালও করেন কিনা? আমরা যে পরিদর্শনগুলো করি এবং এটা আমার যে পরিদর্শন, এগুলো আমরা আবার আমাদের বিভিন্ন বিভাগীয় হাসপাতালের
একটা ফেসবুক পেজ আছে। আমরা কিন্তু এখন সব হাসপাতালগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজগুলো আছে এবং আমরা ভিজিটগুলো দেখাই আমরা কি করছি না করছি। আপনারা আমাদের পেজগুলো দেখলে দেখবেন আমি যে হাসপাতালগুলোতে ভিজিট করছি আমি বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি, বাথরুমগুলো কীভাবে দেখছি, বাথরুমের বদনাটা পরিষ্কার আছে কিনা, বালতিটা পরিষ্কার আছে এবং রোগী ভালো আছে কি খারাপ আছে। আমরা এত সেবা দিচ্ছি, আমরা কিন্তু রোগীদের কাছ থেকে বা মানুষের কাছে প্রচারণা আমরা পাই না। ১৭৫ টাকা দিয়ে রোগীদের ৩ বেলা খাওয়া, এটা কীভাবে যে খাওয়াচ্ছে মানুষকে, এটা কিন্তু আমরা কখনো বিবেচনা করি না। আমরা রোগীদের খাওয়ার মান নিয়েও আমরা প্রশ্ন করি। তারপরেও আমরা যে রোগীদের কাছে যাই মাথায় হাতটা দিই, জিজ্ঞাসা করি, মা আজকে কী খেতে দিল, বাবা কী খেতে দিল। আমরা রোগীদের কাছে জানতে পারি আজকে এটা খেয়েছি। আমি জিজ্ঞেস করি, এটা কি খেতে পেরেছেন? আরেকটা বিষয় আরেকটা ওষুধ কি কিছু পান? জিজ্ঞেস করি আমি, আপনারা কি সন্তুষ্ট? আমার এটা নিজের আত্ম উপলব্ধি। তখন ভয়ে বলেও শুনতে পাই, হ্যাঁ, অত্যন্ত ভয় অভিযোগের কথাটাও কিন্তু আমরা করে অবশ্যই নোট করি এবং এটা আমরা বলি পেশেন্ট স্যাটিসফ্যাকশন বলে আমাদের আমরা যে ভিজিটগুলো করি তার একটা পার্ট এবং আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি মানুষের মধ্যে একটা প্রভাব আছে এবং এখন একটা সহনীয় পর্যায়ে আছে। এক কথায় এই যে সরকারি হাসপাতাল নিয়ে আমাদের বা জনগণের যে ভাবনাটা আছে, এটা নেতিবাচক ভাবনা। সেটাকে পরিবর্তন করতে পারার জন্য যা প্রয়োজন তা করছেন কিনা? মানে তাদের একটু পরিবর্তনটা করা, তাদের ধারণাটা একটু পরিবর্তন করতে পারেন কিনা? অবশ্যই চাচ্ছি স্বাস্থ্য বিভাগে একটা পরিবর্তন আসবেই। আমরা এই আশা নিয়ে কাজ করে যাচ্ছি এবং তার একটা অনুষঙ্গ হচ্ছে আমাদের রোগীদের স্যাটিসফ্যাকশন। রোগী যদি সন্তুষ্ট হয়, কেন সন্তুষ্ট হচ্ছেন এবং কেন হচ্ছেন না, সেই জায়গাটা আমরা খুঁজে নিয়ে আমরা সেখানে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। সরকারি চাকরি করেন, এক জায়গা থেকে এক জায়গায় যাবেন। এখন অন্য একটা জায়গা থেকে আপনি এখন বিভাগীয় পরিচালকের কার্যালয়ে এসছেন। একদিন এই চেয়ার ছেড়ে অন্য একটা চেয়ারে, বড় কোনো চেয়ার আপনি যাবেন। আমি একটু জানতে চাই, চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের প্রধান হিসেবে এখন আছেন। এই জায়গা থেকে অন্যত্র যাওয়ার বেলায় আপনি এই চেয়ারটাকে বা এই প্রতিষ্ঠানটাকে, এই দপ্তরটাকে কেমনতর দপ্তর দেখে যেতে চান জনাব শেখ ফজলুর রাব্বী? আমি চট্টগ্রামের সিভিল সার্জন ছিলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক ছিলাম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ছিলাম। বিভিন্ন জায়গায় ঘুরে আজ চট্টগ্রামের বিভাগীয় পরিচালক। আমার স্বপ্ন বলেন এবং যে স্বপ্নটাকে আমি মনে করি না যে এটা স্বপ্নই, যে চট্টগ্রাম মানুষের জন্য একটা স্বাস্থ্যসম্মত ব্যয় সাশ্রয়ী নিরাপদ একটা সেবা নিশ্চিত করে দিয়ে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি যে বিভাগের স্বাস্থ্যসেবা দেখভাল করছে, এই বিভাগটির জন্য আমরা এই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারি এবং শুধুমাত্র মানুষের সেবা না, আমাদের স্বাস্থ্য যারা সেবা দিচ্ছি তাদেরও আমরা বান্ধব করে যেতে পারি। সকলের নিরাপত্তা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেব, যেখানে ন্যূনতম নিরাপদ একটা স্বাস্থ্য ব্যবস্থা যেন চট্টগ্রামে দেখে যেতে পারি, যেখানে মানুষ আস্থার সাথে চট্টগ্রামের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিচারণ করবে এবং তারা সেখানে একটা নিরাপদ সুন্দর একটা পরিবেশ তারা যেন দেখতে পায় এবং সেখানে রোগীদের যারা সেবা করবে তাদেরকে তারা যেন আপন করে নিয়ে যেতে পারে। এই সুন্দর একটা স্বপ্ন দেখে আমি চট্টগ্রামকে এই স্বপ্ন বাস্তবায়ন দেখে আমি যেতে চাই এবং আমার উত্তরসূরি যারা আসবে তারা যেন এমন একটা পরিবেশ পায় যে পরিবেশে চট্টগ্রামের মানুষকে সেবা দিতে তাদের আগ্রহের কোনো কমতি থাকবে না। সেই মোতাবেক আপনি ওইভাবে কাজ করে যাচ্ছেন কিনা যাতে ওই রকম একটা পরিবেশ সৃষ্টি হয়? আমি একটু আগেই বলছিলাম, আমি মানুষকে ৩টা উদ্দেশ্য নিয়ে এই মুহূর্তে আমি কাজ করে যাচ্ছি। আমাদের জনগণকে যারা সেবা দেব তারা যেন সময় মতো আমরা আমার প্রতিষ্ঠানে থাকি। আমার পরিবেশটা যেন একটু সুন্দর থাকে, মানুষ যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করে হাসপাতালে থাকতে এবং পাশাপাশি তারা যখন হাসপাতাল থেকে চলে যাবে তারা যেন বলে যে এখানে যে মানুষগুলো আছে তারা ফেরেশতার মতো আমাদেরকে সেবা দিয়ে গেছে। আমাদের সেবা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো কষ্ট নেই। এই আকাঙ্ক্ষাটা নিয়েই কিন্তু আমি কাজ করে যাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার শেখ ফজলুর রাব্বী। আমরা জানি আপনি প্রায় যেহেতু বিভাগের প্রধান হিসেবে আছেন, দায়িত্ব পালন করছেন, ১১টি জেলায় যেতে হয়, পার্বত্য অঞ্চলে যেতে হয়, ছোটাছুটি করতে আমরা প্রতিনিয়ত সেটাও দেখি যে সেই ব্যস্তম সময় থেকে টিএন বাংলাকে সময় দিয়েছেন। টিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটা আয়োজনে আমাকে শরিক করেছেন এবং আমি আশা করব স্বাস্থ্য বিভাগের চলমান কর্মকাণ্ড আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে বারবার পৌঁছে দেওয়ার জন্য এখানে আসতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। পাশাপাশি আজ আমরা আলোচনা করেছি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত, স্বাস্থ্য খাত নিয়ে। আমাদের চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য খাত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারা প্রতিনিয়ত এই খাতটি কোন জায়গায় আছে
এবং বিভাগীয় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে তারা প্রতিনিয়ত কী কাজটুকু করছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি এবং যেসব আলোচনা আমরা শুনতে পাই তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আমাদের আলোচনার আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব ডাক্তার শেখ ফজলে রাব্বি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।